নমস্কার, আমার নাম মনিকা সুলতানা। আমি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের একটি গ্রাম যেটা বাদুলিয়া নামে পরিচিত, সেখান থেকে আমি আসছি। আমার আজকে টপিক হচ্ছে মনস্তাত্ত্বিক পদ্ধতি ও আধুনিক শিক্ষা পদ্ধতি। তো প্রথমেই বলবো, মনস্তাত্ত্বিক পদ্ধতি হচ্ছে মানসিক একটা আচরণের একটা বিজ্ঞানের যে ধারণা, এবং তাদের যে বাচ্চাদের যে মানসিক তাদের যে মানসিক ধারণা, তার একটা বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে মনস্তাত্ত্বিক পদ্ধতিতে। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেখানে তো মনস্তাত্ত্বিক পদ্ধতিতে পড়ানো ছাড়া কোনোভাবেই পড়ানো সম্ভব নয়। কারণ আমাদের যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা, সেখানে যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো রয়েছে, সেখানে প্রথম জোর দেওয়া হয় মনস্তাত্ত্বিক পদ্ধতি। তো মনস্তাত্ত্বিক পদ্ধতিতে বাচ্চাদেরকে যদি আমরা পড়াই, তাহলে তাদের মধ্যে যে পড়াটা শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে আটকে থাকবে সেটুকু নয়, তাদের একটা মানসিক বিকাশ হবে। তারা সেটা দেখার সাথে সাথে সেটা তারা অনুভব করতে পারবে, তারা সেটা ভবিষ্যতে কাজে লাগাতে পারবে। এরকম বিভিন্ন পদ্ধতি তারা প্রয়োগ করতে পারে। যেমন প্রথমেই বলি, তারা দায়িত্ব গ্রহণ করতে পারবে। যেমন শিক্ষকেরা বা শিক্ষিকারা তাদের যদি খুব ভালো করে কোনো প্রদর্শনীর মাধ্যমে, যেমন বর্তমানে ডিজিটাল লার্নিং চালু আছে আমাদের বিদ্যালয়গুলিতে, সেখানে যদি কোনো কিছু তাদের প্রদর্শন করানো যেতে পারে, তাহলে সেগুলি তারা অনুভব করতে পারবে, তাদের মানসিক বিকাশের সঞ্চার হবে। ধরা যাক একটা তারামণ্ডল যদি আমি ডিজিটাল লার্নিং এ পড়াতে পারি, তাহলে সেগুলোকে তারা দেখে তাদের যে বিকাশ হবে সেগুলি তারা পরবর্তীতে কাজে লাগাতে পারবে। এটা তাদের একটা বিশাল তাদের মানসিক বিকাশের পরিচয়। তাছাড়া তারা ভবিষ্যতে কোনো তাছাড়া ভবিষ্যতে তারা কোনো দায়িত্ব গ্রহণ করতে পারবে। তারা বহু চ্যালেঞ্জের মুখোমুখি হলে যে কৌশলগুলো অবলম্বন করা দরকার, সেগুলো তারা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে মনস্তাত্ত্বিক পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করবেন। এবং তারা যে কোনো কাজে তারা ঝুঁকে পড়বে, এবং ভবিষ্যতে যাতে সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, সে ব্যবস্থাকেও মনস্তাত্ত্বিক পদ্ধতিতে আমাদের শেখানো হয়ে থাকে। যেমন আধুনিক শিক্ষা পদ্ধতিতে বিদ্যালয়গুলিতে পুরোটাই তাদেরকে টিএলএম বা এলটিএম যেটা ব্যবহার করা হয়ে থাকে, সেটার মাধ্যমে দেখালে তারা যে মূর্ত জিনিস, ধন্যবাদ স্যার, তারা যে মূর্ত জিনিস থেকে বিমূর্ত তাদের চিন্তা ভাবনা, সেটা সক্রিয়ভাবে তাদের গড়ে ওঠে। তো আজকে আমি এ বলেই আমার টপিকটি শেষ করেছি। থেকে আসছেন আপনি, এবং আপনি জেনারেল টপিক সম্পর্কে বলুন। ধন্যবাদ স্যার। আমি পার্থ ঘোষ, আমি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের অন্তর্গত সাজপুর গ্রাম থেকে আসছি। তো আমি একটি টপিক নিচ্ছি, যেটা হলো রাজনীতি, রাষ্ট্রনীতি এবং বাণিজ্য। তো এই ব্যাপারে বলতে গেলে আমরা প্রথমে বলতে পারি ইন্ডিয়া, অর্থাৎ আমাদের ভারত গোটা ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ডের মধ্যে বাণিজ্যের দিক দিয়ে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে নাম করেছে, যেটা বর্তমানে শোনা যাচ্ছে যে ভারত পৃথিবীর মধ্যে হয়তো তৃতীয় বৃহত্তম দেশ হিসেবেও পরিচিত হতে পারে অর্থনৈতিক দিক দিয়ে। তো সেক্ষেত্রে প্রাচীনকাল থেকেই আমরা দেখতে পাই বাণিজ্যের দিক দিয়ে ভারত খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন ধরনের জিনিস ভারত থেকে এক্সপোর্ট করা হতো। প্রাচীনকালে যেমন কয়লা, হীরা, বিভিন্ন ধরনের সবজি, চাল, এসব জিনিস যেমন বিদেশে এক্সপোর্ট করা হতো, এইসব দিক দিয়ে ভারত উল্লেখযোগ্য নাম করেছিল। এই কারণেই কেবলমাত্র বাণিজ্যের দিক থেকে উন্নয়নের জন্য ব্রিটিশরা ভারতকে আক্রমণ করে এবং 200 বছর ধরে তাদের রাজত্ব চালিয়ে ভারতের একটা ইম্পর্টেন্ট অর্থ সমগ্র নিয়ে গিয়ে একটা রাজনীতি কেন্দ্রিক করে দিয়ে ভারতকে চলে গেছে। তো সেখানে আমরা দেখতে পারি বর্তমান সিচুয়েশন ওয়াইজ যে রাজনীতি বা রাষ্ট্রনীতি, যেটাকে আমরা দেখতে পাই কিছু সমষ্টি বর্গের মানুষ তাদের যে সমষ্টির কার্যসিদ্ধি করার জন্য রাজনীতিকে বিভিন্নভাবে বাণিজ্যে ইউজ করছে, এবং তাদের দলের বিভিন্ন মানুষকে বিভিন্ন রাজনীতির যে অ্যাসেট গুলো বা ফ্রি ট্রেড লাইসেন্স, এফটিএ আমরা বলতে পারি, সেগুলোকে পাইয়ে দিচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি বিভিন্ন দিক যাদেরকে নির্দেশ বা বিবেচনা করে দেওয়া উচিত, সেগুলো হয়তো হচ্ছে না। এক্ষেত্রে আমাদের যে বিভিন্ন মিনিস্টাররা আছে, তাদেরকে এই দিকে গুরুত্বপূর্ণ নজর দিতে হবে। তাছাড়া ভারত যেমন বিভিন্ন দেশের সাথে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবস্থা করে, যেমন আরব, ইউএসএ, আর পাশে চীন এবং বাংলাদেশের সাথে এক্সপোর্ট ইম্পোর্টে ভালো বিজনেস আছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি নেবারহুড ফার্স্ট, অর্থাৎ ধর্ম, বর্ণ, রাজনীতি বিশ্লেষণ করে সব দিক বিবেচনা করে বাণিজ্যের দিকে নজর দিতে হবে, রাজনীতিকে প্রায়োরিটি না দিয়ে। ধন্যবাদ। আপনার পরিচয় দিন এবং আপনার পছন্দ মতো টপিকটা 2 মিনিট বলুন। ধন্যবাদ স্যার। আমার নাম আমরিন খাতুন। আমি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের নওহাট গ্রাম থেকে আসছি। আমাকে এনইপি 2020 সম্পর্কে বলতে দেওয়ার জন্য ধন্যবাদ স্যার।
প্রথমেই বলি যে জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা প্রথম কার্যকর হয়েছিল 1968 সালে এবং পরবর্তী হয়েছিল 1986 সালে, এবং বর্তমান যে জাতীয় শিক্ষানীতি সেটা 2020-তে প্রথম 20-তে হয়। এবং এখানে যে শিক্ষা পরিকাঠামোটি ছিল সেটা 10+2-কে পরিবর্তন করে রাখা হয়েছে 5+3+3+4। এবং এই এনইপিতে কেবলমাত্র যে একাডেমিক উৎকর্ষের উপর নয়, বরং বাচ্চাদের বা শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের উপর গুরুত্ব দান করা হয়েছে। এবং এখানে বলা হয়েছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে যে বোর্ডের এক্সামটা ছিল সেই বোর্ডের এক্সামটা আর হবে না, সেখানে মোট 4 বছরে 8টা সেমিস্টার হবে, যেটাকে বলা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি স্টেজ। এবং এখানে যুক্ত করা হয়েছে প্রাথমিক প্রি প্রাইমারি শ্রেণীকে, যেটাকে বলা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি স্টেজ। এবং এই 5+3+3+4-কে বিভাজন করা হয়েছে, যেটা 1 থেকে 5 বছর অর্থাৎ 3 থেকে 8 বছর, যেটা হবে অঙ্গনওয়াড়ি সহ প্রি প্রাইমারি প্রাক প্রাথমিক শ্রেণী। এবং তারপরে 3 বছর হবে ক্লাস 2, 3, 4 ক্লাস 1, 2, 3 ক্লাস 1, 2, 3। তারপর যে 3 বছরটা হবে সেটা 3, 4, 5, এবং তারপর যে 4টা হবে 6, 7, 5, 6, 7, 8, এই 4টি হবে। এইভাবেই শিক্ষা পরিকাঠামোটি বিভাজিত করা হয়েছে। ধন্যবাদ স্যার। দিন এবং আপনার পছন্দ মতো টপিকটা বলুন। ধন্যবাদ স্যার। আমার নাম তিথি খা। আমি পূর্ব বর্ধমান জেলার রায়না 2 নম্বর ব্লকের অন্তর্গত একটি ছোট্ট গ্রাম দামিনা থেকে আসছি। আমি আজকে আদর্শ বিদ্যালয়ের যে বৈশিষ্ট্য সেগুলো সম্পর্কে কিছু বলতে চাই। বিদ্যালয় বলতে আমরা প্রথমেই জানি যে বিদ্যালয় অর্থাৎ বিদ্যার আলয়, যেখানে একটি শিশু তার আরম্ভিক শিক্ষাটা অর্জন করে। সেই বিদ্যালয়কে অবশ্যই হতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সেই বিদ্যালয়ে যে বালাওয়ার্কের কাজ থাকে সেই বালাওয়ার্কের কাজ থাকতে হবে। এছাড়াও বিদ্যালয়ের মধ্যে হাইজিন মেনটেন করতে হবে। এছাড়াও যে ডিজিটাল ওয়ার্ক, বর্তমানে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য ডিজিটাল ওয়ার্ক করতে হবে। এছাড়া প্রজেক্টর থাকে, যে সেই প্রজেক্টরের ব্যবহারের মাধ্যমে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। এবং টিএলএম বা এলটিএম আমরা যেটা বলে থাকি বর্তমানে, সেই এলটিএম এর মাধ্যমে শিক্ষা দিতে হবে। এছাড়াও যে বিদ্যালয়ের ছাত্র বা ছাত্রীরা থাকবে তাদেরকে সক্রিয়তা ভিত্তিক বিভিন্ন পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষা দিতে হবে। সেখানে চাইল্ড ক্যাবিনেট থাকতে হবে অবশ্যই, এবং ইকো ক্লাব যেটা বলে থাকি, যে পরিবেশ বান্ধব বিভিন্ন ধরনের বিষয় নিয়ে বাচ্চাদেরকে শেখানো যেতে পারে। এছাড়াও সিডব্লিউএসএন স্টুডেন্ট থাকে তাদের জন্য যেমন থাকবে বিশেষ শিক্ষার ব্যবস্থা, ঠিক তেমনই যে পিছিয়ে পড়া শিক্ষার্থী তাদের জন্য অবশ্যই রিমিডিয়াল টিচিং এর ব্যবস্থা করতে হবে। এবং বিদ্যালয়ের মধ্যে অবশ্যই খেলাধুলার যে পাঠ থাকে সেই খেলাধুলা বাচ্চাদেরকে শেখাতে হবে। সেখানে অবশ্যই ইনডোর খেলা থাকবে, আউটডোর বিভিন্ন খেলা থাকবে। এছাড়া বাচ্চাদের একটি বই রয়েছে যে জগৎবাড়ি বই, সেই জগৎবাড়ি বইয়ের মাধ্যমে বাচ্চাদেরকে ধন্যবাদ স্যার। সেই জগৎবাড়ি বইয়ের মাধ্যমে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে, অর্থাৎ নৈতিক যে শিক্ষা, অর্থাৎ একটি কোনো বৃদ্ধ বা বৃদ্ধা যদি রাস্তা বেরোতে সাহায্য করা তাদেরকে, এবং তাদেরকে বাসে বা ট্রেনে তাদের জন্য জায়গা ছেড়ে দেওয়া, বিভিন্ন পরিবেশ সম্পর্কে সচেতনতা, স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন সচেতনতা, এই দিকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ।